the most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিয়মিত সরাসরি আয়োজন টাইমস 24 টিভির নিয়মিত সরাসরি আয়োজন ইউরোপ টাইমস অনুষ্ঠান। আজকে দর্শক আমরা ইউরোপ টাইমসের 36তম পর্বে উপনীত হয়েছি। দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে ইউরোপ টাইমসের মধ্য দিয়ে আমরা প্রবাসী জীবনের সুখ দুঃখ হাসি কান্না এবং প্রবাসী বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করি আমাদের প্রবাসী কমিউনিটির নতুন প্রজন্মের নিয়ে। আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, বরাবরের মতো আমরা প্রথমেই তার সাথে পরিচিত হতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ইটালির ভেনিস আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল নাসির, যিনি চেয়ারম্যান ARPA SRL ইটালি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আব্দুল নাসির, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম এবং সবাইকে নব বছরের শুভেচ্ছা এবং ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের এই অ্যাক্টিভিটিতে আমাকে জয়েন করার জন্য আপনাকে কালচার ভাই আপনাকে ধন্যবাদ, আজকে নববর্ষের ধন্যবাদ এবং তার সাথে সাথে আজকে আমাকে এখানে উপস্থিত করার জন্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দ উদ্বেলিত। আমরা কথা বলবো আজকে আপনাকে নিয়ে, আমরা শুনবো কমিউনিটির সমস্যাগুলো এবং কমিউনিটির আজকে যে প্যান্ডামিক টাইম চলছে সেকেন্ড ওয়েভ ইটালিতে সেটার অবস্থা সম্পর্কেও শুনবো। বিভিন্ন কথা আমরা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা যারা দেখছেন সকলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অতিথির সাথে আজকে সরাসরি অনুষ্ঠানে আপনারা কথা বলতে পারেন এবং আমাদের অতিথির সাথে কথা বলতে স্কোরে একটি নম্বর দেওয়া আছে। দর্শক, আপনারা সেই নম্বরে কিন্তু সরাসরি কল করে আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে পারেন। আমি তারপরেও আপনাদেরকে নম্বরটি জ্ঞাতার্থে বলে দিচ্ছি, 018198144449 এই নম্বরে কল করে এবং কমেন্টস বক্সে কমেন্টস করেও কিন্তু আপনারা আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে পারেন। দর্শক আমরা কথা বলবো আজকে। আমাদের সাথে যুক্ত আছেন ইটালির ভেনিস আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল নাসির। আব্দুল নাসির, আমরা আর কথা বাড়াতে চাই না, আমরা চলে যেতে চাই আপনার সাথে কথোপকথনে। প্রথমেই যদি আমরা জানতে চাই যে ইটালির ভেনিস কমিউনিটি বাংলাদেশি কেমন আছেন তারা এই প্যান্ডামিক টাইমে? আসলে আজকে কালচার ভাই সবাই অবগত আছেন যে 19 কোভিড, আমরা আতঙ্কিত আছি, মানে সবাই চিন্তিত ভাবে আছি, কারণ এই রোগটা সবাই জানেন পৃথিবীর সব দেশে ছড়াচ্ছে এবং করোনা আক্রান্ত অনেক বেশি হচ্ছে। প্রায় আজকে 1445 জন আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু সংখ্যা আজকে প্রায় 347 জন। এর জন্য আমরা ভেনিসে যারা বসবাস করছি, প্রথমে শুরুতে বাংলাদেশি আক্রান্ত কম হচ্ছে, কিন্তু ইদানিং বাংলাদেশে আমরা বেশি আক্রান্ত হচ্ছি। এর জন্য আমাদের বাংলাদেশি যারা প্রবাসী থাকে আমাদের অনেকে ভয় লাগছে এবং ভয় হচ্ছে। আপনারা যে সবাই আমাদের জন্য ভেনিসের জন্য দোয়া করবেন, কারণ এই রোগটা তো অনেক মানুষ চলে গেছে। আমাদের ভেনিসের মাধ্যমে আমরা বেশি আতঙ্ক হয়েছি এখন সব দিকে। এদিকে প্রচন্ড ঠান্ডা এবং শীত হচ্ছে, এর জন্য আরো একটু আমাদের সমস্যা হচ্ছে। তবে আমার মনে হয় ইনশাল্লাহ এই 2-3 মাস আমাদের ভয় থাকবে
গরমের সিজন আইলে হয়তো বা ইনশাল্লাহ কমে যাবে। তবে ভেনিসে এখন বর্তমান অবস্থা হচ্ছে, আমরা যারা প্রবাসী আছি, আমাদের রেস্টুরেন্ট যারা নিয়ে কাজ করেন রেস্টুরেন্টে, অনেক এখন রেস্টুরেন্ট বন্ধ আছে, কিন্তু শুধু আমাদের ফিনক্যান্তেরি, যেটা নিয়ে আমাদের একটা বড় একটা প্রতিষ্ঠান, আমাদের বহুত বাঙালি ওখানে জব করেন। আমাদের এই ফিনক্যান্তিটা আমাদের খোলা আছে বলেই আমাদের ভেনিসের বাংলাদেশি লোক আমরা সিবিআইতে জব করি এবং তারা আমরা মোটামুটি কাজ করতে পারছি এবং ভালো আছি। তারপরও কাজ করতে হয়, ওখানে ঢোকার পর করোনা টেস্ট করা হয়। অনেকে করোনার যখন টেস্ট করে ধরা পড়ে তাকে বাসায় থাকতে হয়, এবং একজন ধরা পড়লে কোম্পানি প্রতিটা মানুষকে চেক করা হয়। এর জন্য আমরা বহুত আতঙ্কতে আছি। তাছাড়া বর্তমান সরকারও আমাদেরকে, যারা কোম্পানি আছেন তাদেরকে হেল্প করছেন, আর যারা করোনা আক্রান্ত হয়ে আছেন তাদেরকেও ইমসে টাকা দিচ্ছেন, চলতে পারতেছেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমরাও মনে করি যে আপনাদের এই ব্যথার সাথে আমরা যারা বাংলাদেশি প্রবাসী সহ বহির্বিশ্বে এবং দেশেও যারা রয়েছে সকলেই কিন্তু ব্যথিত, কারণ আমাদের প্রবাসীদের সাথে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ। আমাদের রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, এমনটি কিন্তু আমরা প্রত্যাশা রাখছি। আর ভালো নেই আমাদের প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা, সেই জন্য কিন্তু বাংলাদেশও অত একটা ভালো নেই, তারাও কিন্তু চিন্তিত আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন আব্দুল নাসির। আরেকটা বিষয় যদি আমরা জানতে চাই যে আপনি তো একজন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত রয়েছেন আপনার একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবেও। তো সার্বিকভাবে আপনার এই করোনা কালের কার্যক্রমগুলো কতটুকু পারছেন করতে, এবং ব্যাহত হচ্ছে কিনা আপনার এই কার্যক্রম, যে সাংগঠনিক এবং আপনার যে পেশাগত দিক থেকে সব মিলিয়ে আপনি আসলে কতটুকু বেগ পেতে হচ্ছে, কিংবা কিভাবে কাটাচ্ছেন আপনার এই করোনা পরিস্থিতি মোকাবেলা করছেন কিভাবে সকল পার্ট থেকে? আজকে আমি ভেনিসে একটি কোম্পানির চেয়ারম্যান হিসাবে আমার যতটি কর্মচারী এবং ওয়ার্কার বাংলাদেশি আছেন তাদেরকে আমি যথেষ্ট হেল্প করছি এবং করতেছি। তাদের বাংলাদেশের ফ্যামিলি, আমার যদি সমস্যা থাকে তাদের সমস্যা আমি রাখতেছি না এবং তাদের সমস্যাগুলো আমি সলভ করতেছি। তার সাথে সাথে যারা বাহিরে আছেন, কেউ সমস্যা হলে আমার যতটুকু সম্ভব আমি সবাইকে, আমার বাংলা কমিউনিটি সবাইকে আমি হেল্প করছি। এবং তার সাথে সাথে যারা আর আমাদের অনেক সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে আমি বীরত্তম ঢাকা হিসেবে আমাদের সংগঠন অনেকেই আছে, সবাই যে যেখান থেকে পারছি আমরা সবার পাশে দাঁড়াচ্ছি এবং সবাইকে আমরা হেল্প করছি। এবং সবাই আমাদের যারা ভেনিসে বসবাস করছেন ততটা আমাদের সমস্যা হচ্ছে না। এবং শুধু একটা আমাদের সমস্যা, যদি রেস্টুরেন্ট গুলো খোলা থাকতো, বন্ধ হয়ে গেছে কারণে ভেনিসে কোনো রেস্টুরেন্ট কাজ হয় না, কিছু সংখ্যক লোক বেকার হয়ে পড়াতে আমাদের ভেনিসটা একটু দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতি হিসাবে। আর আমরা যারা কাজ করছি ফিনক্যান্ট্রিতে, অবশ্য তারা কাজ করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তো আমার যেভাবে আমি যতটুকু সম্ভব ভেনিসে করছি, তার সাথে সাথে আমি বাংলাদেশেও আমার নিজের অর্থায়নে আমি বাংলাদেশেও এই করোনা কালে আমি প্রায় 500-600 ফ্যামিলিকেও আমি খাবারের ব্যবস্থা করে দিছি এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বলেছিলেন তিনি যে যেখানটা পারেন, আমরা যারা বিদেশ থাকি, যার যা সামর্থ্য আছে নেতাকর্মী সবাইকে নির্দেশ করেছিলেন বাংলাদেশে করোনা কালে কিছু সাহায্য দেওয়ার জন্য সবাইকে যে যেখানটা পারেন। ওই শেখ হাসিনার নির্দেশনায় আমি বাংলাদেশেও প্রায় 600 ফ্যামিলিকে কিছুদিন আগে আমি খাবার পৌঁছাইছি। তবে আমি দিতে পারে আমি অনেক ধন্য হচ্ছি
এবং আবার সামনেও দিতে পারবো এই আশা করি। যাতে দিতে পারলে আমার এটা সবারই দেওয়া উচিত, যে যেখান থেকে আমরা বিদেশ থাকি, যার যেখান থেকে এই সময় সাহায্য করা উচিত আমি মনে করি। জি, আমরাও সেটা মনে করি যে আসলে যার যার সামর্থ্য অনুযায়ী সেইটা দেওয়া উচিত। আপনার কাছে আরেকটা বিষয় যদি জানতে চাই, যে এই যে একটু আগে বললেন যে রেমিটেন্স যোদ্ধারা বেশি একটা ভালো নেই, অনেকের বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসার সাথে যারা জড়িত ছিল কিংবা রেস্টুরেন্টের কাজের সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু কাজকর্ম একদমই নেই বললেই চলে। তাদের কিন্তু মানবতারও জীবনযাপন করতে হচ্ছে এবং তাদের পরিবার পরিজনও কিন্তু দেশে তেমন একটা ভালো নেই, আমার কাছে যে তথ্য রয়েছে। আপনি কিভাবে দেখছেন যে রেমিটেন্স যোদ্ধারা, আমরা শুনছি যে বাংলাদেশের রেমিটেন্স কিন্তু প্রবাহটা বেড়ে গেছিল এর মধ্যে, তো আগামীতে কি রেমিটেন্স কি থমকে যাবে, এরকম কি আশঙ্কা করা হচ্ছে কিনা, বা আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশি প্রবাসীদের রেমিটেন্সের প্রবাহের অবস্থাটা থমকে যেতে পারে কিনা, কতটুকু কি অবস্থায় আছে, আপনি কি মনে করেন বিষয়টা? আমার মনে হচ্ছে এখন বর্তমানে আমাদের ইতালি সরকার আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের এই সময়টা বেশি দিন থাকবে না, যারা আমরা প্রবাসে থাকি আমাদের সমস্যা শেষ হয়ে যাবে। তবে করোনার আক্রান্তটা যখন একটু নরমাল হবে, আমরা সবাই সবার ক্ষেত্রে কাজ করতে পারবো। আমরা যখন প্রবাসে এবং যারা প্রবাসে থেকে কাজ করতে পারি, কাজ করতে হলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স আমরা যারা টাকা পয়সা বাংলাদেশ থেকে বিদেশ থেকে পাঠাই, আমাদের টাকাটাও আমরা তখন বেশি অঙ্ক পাঠাতে পারবো এবং দেশও আমাদের দ্বারা উন্নত হবে ইনশাল্লাহ। বেশি দিন আমাদের বিপদ থাকবে না আমার আশা করি। আমি হয়তো আমাদের জানিয়েছি যে সরকার আমাদেরকে বলছে হয়তো আমাদের কিছুদিনের সমস্যা থাকবে, তারপর আমাদের ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করতে পারবো, রেস্টুরেন্ট গুলি খুলে যাবে, এই আশা করি। বেশি দিন আমাদের বিপদ থাকবে না। জি, জনাব আব্দুল নাসের, আপনি জানি যে আপনি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এখন, আপনার নিজের এই প্রতিষ্ঠানটি, কিন্তু আজকের এই যে এআরপিএ এসআরএল এই সংগঠনের যে সাথে আপনি যুক্ত হতে, এই প্রতিষ্ঠানের সাথে যে আপনি যুক্ত হয়েছেন, সেটা কিন্তু আজকে একদিনে হতে পারেননি, এটা কিন্তু তিলে তিলে গড়ে তুলেছেন। তো আপনি যে প্রথমে ইতালিতে প্রবেশ করলেন, এরপর থেকে কিভাবে এটা গড়ে তুললেন, যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। আসলে ভাই, এখানে আমি 98-তে ইটালি ইন করেছি। 98-তে আসার পর আমি একটা কোম্পানিতে জব করছি, প্রায় 7 বছর জব করার পর যখন আমি জব করে আমি ওই জিনিসগুলি শিখে কিভাবে করতে হয়, আমি এই 60টি বছর আমি চেষ্টা করেছি কিভাবে একটা কোম্পানি খুলতে পারবো। ওইভাবে আমি কাজ করে প্রায় 60টি বছর অনেক শ্রম দিয়ে একটা কোম্পানি কাজ করে আমি অর্থ অর্জন করে আমি প্রথম 5 জন নিয়ে শুরু করি কাজ। যখন আমি কোম্পানিটা খুলি 5 জন নিয়ে শুরু করার পর আমি আস্তে 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 প্রায় 50 থেকে 60 জন লোক আমার ওখানে কাজ করছে এবং করে। যাই হোক, আমি অনেক কষ্ট করেই আমি এখানে আসছি এবং নিজের অর্থ এখানে নিজের সন্তান এবং স্ত্রী সবাইকে নিয়ে, আমরা তো জানেন বিদেশে ফ্যামিলি থাকলে অনেক খরচ হয়, সবকিছু খরচ করেও আমি এক্সাইটেড টাকা অর্জন করে, মানে কোম্পানিটা খুলতে তো অনেক টাকা লাগে, আস্তে আস্তে করে পরে আমি কোম্পানিটা খুলি। খোলার পরে 5 জন নিয়ে কাম শুরু করার পর আস্তে আস্তে প্রায় 3-4 বছর করার পর আস্তে 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 করে আমি এই কোম্পানিকে উঠাই। এবং আসলে কি, যারা আমরা প্রবাসে থাকি আমার প্রায় 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হতো। আমরা যারা প্রবাসে এসে যারা আমরা কাজ শিখে আসি, তাদেরকে যদি আমার মতো হতে হয়, সবাইকে 15 ঘন্টা 20 ঘন্টা কাজ করে হতে হবে, কাজ করে আস্তে আস্তে আপনার উঠতে হবে। তা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই, যে যেখান থেকে দেখছেন সবাইকে বলতে চাই, আপনারা যে দেশে থাকেন না কেন, আমরা প্রবাসে আসছি, আমরা ভালো থাকবো, আমাদের বাংলাদেশে আমার মা ভাই বোন সবাই ভালো থাকবে। এবং এই উদ্দেশ্য করে বলতে চাই, যারা প্রবাসে এসে
আমরা কষ্টকে ভয় পান, কষ্ট করতে চান না, তাদেরকে বলতে চাই আপনারা প্রবাসী এসে কষ্ট করে আপনারা আমাদের মতো, আমার মতো এবং আরো 10 জন ভাই আছে যারা কাজ করে কোম্পানি খুলছে, প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু আপনাকেও সম্ভব, সবারই সম্ভব যদি একটু কষ্ট করে নিজেকে ত্যাগ করে বলতে নিজে করে আমার মতো আমি কোম্পানির মালিক হব একদিন, সবাই হতে পারবে। কারণ এই জন্য সবাইকে বলতে চাই আপনারা যে যেখানে থাকুন সবাই কষ্ট করেন, শ্রম দান এবং মন সাহস রেখে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনারা কোম্পানির মালিক হতে পারবেন। বাহ, চমৎকার করে বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন যিনি জেলা প্রতিনিধি জিটিভি তনুজা শারমিন তনু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি তনুজা শারমিন তনু। আপনি আপনাকে ইউরোপ টাইমস এর স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি আমাকে বলবেন যে আপনার যে এলাকাটিতে আছেন সে এলাকার করোনা পরিস্থিতিটা কি, এখন বাংলাদেশি কমিউনিটি কেমন আছে আপনার ওই এলাকাতে? আপনি তো সাংবাদিক হিসাবে কতটুকু তথ্য আপনার কাছে রয়েছে এই মুহূর্তে? আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে আপনার দিনাজপুরে এখন করোনার প্রভাবটা অনেকখানি কমে গেছে, আবার নতুন করে করোনার প্রভাব শুরু হয়েছে। আমরা এখনো নতুন করে করোনার প্রভাব থেকে বহির্ভূত বলবো। করোনা রোগী রয়েছে মোটামুটি গতকালকে আমাদের যেটা আপডেট রিপোর্ট আমাদের হাতে এসছে তাতে মাত্র 2 জন দেখা গেছে। তো আমরা ভাবছি যে আমরা হয়তো করোনাকে জয় করেই ফেলেছি। জি বলুন। এই হচ্ছে আমার আজকের আপডেট আর কি, আচ্ছা করোনার আপডেট। আচ্ছা, তো আপনি একজন সাংবাদিক হিসাবে এই করোনা মোকাবেলায় কিভাবে কাজ করেছিলেন? যে আমাদের প্রথম ওয়েভে যেই প্রবলেম গুলো হয়েছিল, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল, তো তখন এবং সেকেন্ড ওয়েভ সব মিলিয়ে আপনি কিভাবে আপনার কর্মজঙ্গটা করে যাচ্ছিলেন? প্রথম অবস্থায় যখন করোনা প্রভাবটা খুব বেশি ছিল, ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, আমি নিউজ কভার গুলো করতে বাইরে খুব কম বের হয়েছি, যেহেতু আমি ঝুঁকিপূর্ণ অবস্থায় নিজে রয়েছি, আমার সুগার হাই। তো সেই জন্য আমার প্রেস ক্লাবের সহযোগী যারা মাঠে কাজ করছেন, ক্যামেরাম্যানরা, তাদের সহযোগিতা পেয়েছি। আর বর্তমানে তো আমি নিজেই কাজ করছি আর কি, নিজেই সবকিছু করি। জি, অসাধারণ। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই যে অনেক সংগঠন বা অনেক ব্যক্তি পর্যায়েও আমরা দেখেছি যে আপনি সংবাদ পরিবেশন করেছেন যে বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু এই যে সামাজিক কর্মকাণ্ড করেছে এবং করোনা প্রাককালে বিভিন্ন অর্থ সামাজিক ভাবে তারা অর্থনৈতিক এবং বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন, সেই নিউজগুলো আপনারা করেছেন। আপনি যদি বলতেন যে এই আপনার এই অঞ্চলে কতটুকু মানে প্রত্যাশা এবং প্রাপ্তিটি কতটুকু পূর্ণতায় হয়েছিল, নাকি কেউ কোনো সমস্যায় বেশি জর্জরিত হয়ে পড়েছিল যেটা অনেক সময় তাদেরকে দেখভাল করার মানুষ ছিল না, কিংবা সবাই মিলে সেটা রিকভার করতে পেরেছিল? কি মনে হয় আপনার? হ্যাঁ, আমি বলবো ফিল্ডে আমি কাজ করে যেটা পেয়েছি, করোনাকালীন সময়গুলো নিয়ে যাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত, তারা যখন করোনা হয়েছে, আমাদের দিনাজপুরে কিছু কিছু যুব সময়ে তাদেরকে সরবরাহ করেছে, এমনকি যে ডেড বডি গুলো কেউ দাফন করতে চাইছিল না, সেই ডেড বডি গুলো তারা দাফন করেছে। আর করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো সেটা বয়ে বেড়াচ্ছে, তাদের মধ্যে হরিজন সম্প্রদায় রয়েছে, আমার এখানে কিছু আদিবাসী সম্প্রদায় রয়েছে। তাদের অভিযোগ ছিল, আমি যখন নিউজ কভার করতে গিয়েছি তারা বলেছে যে ম্যাম আমাদেরকে নেতারা এসে, মানে আদিবাসী নেতারা এসে নিয়ে গেছে, নাম নিয়ে গেছে আমাদের সেই সময়ে, কিন্তু তারপরে তাদের আমরা টিকিটই দেখতে পাইনি। তো আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি তাদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছি।
এই ছিল আর কি হরিজন সম্প্রদায় এবং আদিবাসীদের মতামত এবং করোনাকালীন সময়ে তাদের যে বাস্তব চিত্র আমি দেখেছি, খুব করুণ ছিল। তারা বাহিরে এসে কাজ করতে পারেনি, মাঠেও কাজ করতে পারেনি করোনার ভয়ে। শহর ঘেঁষাই তাদের অবস্থানগুলো ছিল। যেমন শেখপুরা অঞ্চল আছে একটা, সেই শেখপুরা অঞ্চলের কিছু আদিবাসী পরিবার আছে 200টির মতো। তো তারা খুব অসহায় অবস্থায় জীবন যাপন করেছে। আমার শহরের সদরের বালুবাড়ি খালপাড়া, যেখানে ঢিপি পাড়া হরিজন সম্প্রদায় অবস্থান করে, তাদেরকে কেউ কাজ দেয়নি সেই সময়ে, যার জন্য তারা খুব করুণ ভাবে অনেক অসহায় ভাবে জীবনযাপন করেছে। এর মধ্যে এসছে যারা নরসুন্দর। একটা কল ধরছি, একজন কলার কল করেছে, আমরা একটু কলটা নিতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের সবসময় খুব ভালো লাগবে। যিনি অতিথি এসেছেন তাকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশের এখন কি অবস্থা, আর উনি কিন্তু প্রবাসী থাকছেন খুব বছর ধরে। তো এখন আমার কথা হচ্ছে যে এখন বাংলাদেশকে তুমি কেমন রূপে আসলে দেখতে চান, বা বাংলাদেশের প্রতি তার কেমন চাওয়া পাওয়া, বাংলাদেশকে কিভাবে আসলে এখন যে বর্তমান এখন কিভাবে দেখতে চান ওনার মতো করে, জি জিনিসটা যদি উনি একটু আমাদেরকে জানাবেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার। ধন্যবাদ। জি, আপনি আমাদের ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আমাদের অতিথিদের সাথে কথা বলার জন্য। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, আব্দুল নাসের, আপনি কি দেখলেন যে একজন অতিথি আপনাকে, একজন কলার আপনাকে কল করে বললেন যে সেই বাংলাদেশকে আপনি একজন প্রবাসী হিসাবে কিভাবে দেখতে চান? আমি এই প্রশ্নে আসবো, তার আগে আমি একটু শেষ করতে চাচ্ছি যে তনু যেটা বলছিলেন, তনুর কথাটা আমরা শেষ করতে চাচ্ছি, তারপরে আমরা আপনার কাছে আসছি। জি তনু, আপনি বলছিলেন যে আপনি, জি আমি বলছিলাম সেই সময় নরসুন্দর সম্প্রদায়, মানে নাপিত সম্প্রদায়, তাদের যে করোনাকালীন সময়টাতে অভাব অনটন গেছে, যে কর্মহীন হয়ে পড়েছিল তারা, তাদের কাছে কেউ সেভ করতে যেত না, চুল দাড়ি কাটতে যেত না, তাদের যে অসহায়ত্ব, সেই যে ফিল্ডে কাজ করতে গিয়ে, নিউজ সংগ্রহ করতে গিয়ে এই যে জনসাধারণের সাথে আমি এভাবে সম্পৃক্ত হয়েছি, তাদের সমস্যাগুলো আমি তুলে নিয়ে এসেছি আমার কলমে। আমি একটা অনলাইন পোর্টালে কাজ করি এবং গাজী টিভিতে আছি। তো আমার তো সীমাবদ্ধতা রয়েছে যে আমি নিউজ পাঠানো, নিউজ প্যাকেজ পূর্ণ করব, সেটা পাঠাবো। তারপর ছোট ছোট কিছু সংগঠন আছে, তাদের মাধ্যমে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। আর এই সময়টাতে আরো একটা কাজ করেছে আমার বন্ধু, ওর নাম হচ্ছে আফসানা ইমো। সে হচ্ছে করোনাকালীন সময়ে যে পশুগুলো ছিল, সে রাস্তায় যে ফেলে দেয়া কুকুরগুলো ছিল, তারা বিভিন্ন দোকানপাটে খাবার সংগ্রহ, ফেলে দেয়া খাবার, উচ্ছিষ্ট খাবার খেয়ে জীবন যাপন করতো। সেই সময়ে সব দোকানপাট বন্ধ থাকার কারণে তারা অনেক ক্ষুধার্ত ছিল, তাদেরকে খাইয়েছে। আমিও তাদেরকে সহযোগিতা করেছি, পাশে দাঁড়িয়েছি এবং এখনো করছি। বাহ, চমৎকার, অসাধারণ। আমরা মনে করি এমনি ভাবে কিন্তু মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছিল, এবং আত্মমানবতার সেবা কিন্তু এগিয়ে এসেছিল। ধন্যবাদ, আপনি চমৎকার করে বলেছেন তনু। আমরা আবার একটু চলে যেতে চাই ভেনিস আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল নাসের, আপনার কাছে। আব্দুল নাসের, আপনি আমাদের কলারের উত্তরটি যদি দিতেন যে বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান। আমাদের কলার আপনাকে প্রশ্ন করেছিলেন। আব্দুল নাসির, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বাংলাদেশ আমাদের যারা প্রবাসে থাকি, আমাদের অনেক প্রিয় দেশ। যারা বাংলাদেশে থেকে চলে আসে প্রথম অনুভব করে না বাংলাদেশকে কি, যখনই মানুষ বিদেশ চলে যায় তখন কিন্তু বাংলাদেশের মায়া বেড়ে যায়
এবং বাংলাদেশের কথা বেশি মনে পড়ে সবার। কারণ যত খারাপ ছেলে থাক না কেন, যখন বিদেশ চলে যায় সে কিন্তু অনেক ভালো হয়ে যায় এবং সে অনেক দেশপ্রেমিক হয়ে যায়। তা আমরা যারা প্রবাসে থাকি, আমি প্রবাস থেকে বলতেছি, প্রবাসী যারা আমরা বান্ধব যারা প্রবাসে থাকি, আমরা প্রবাসী, আমরা শুধু বাংলাদেশকে সুন্দর দেশ দেখতে চাই। বাংলাদেশটা আমরা কিছু আশা করি না যারা প্রবাসে থাকি, কারণ আমাদের প্রবাসীর জীবন। আর আমরা যারা প্রবাস থাকি, আমার মনে হয় যারা আমার মতো প্রবাসী, আমার মনে হয় না আমরা আমাদের লাশই চলে যায় বেশিরভাগ দেশে, যখন আমরা প্রবাসে বেশি দিন লাস্টিং করি। তো আমি বাংলাদেশে যে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা, সে প্রবাসী বান্ধব প্রাণপ্রিয় নেতা, আমি তার নির্দেশনায় কিছু কথা বাংলাদেশ হিসেবে বলতে চাই। সেটা হলো, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের 1 নম্বর দাবি হলো, যারা আমরা এয়ারপোর্টে আমরা কিছু সংখ্যক লোক এখনো হয়রানি হই সাধারণ জিনিসের কারণে। তো এটা যাতে সামনে না হয়, আমি প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই আবেদন করে, আমাদের প্রবাসীদের আমাদের চাওয়া পাওয়া একটাই, আমরা যখন দেশে যাব আমাদেরকে ইজ্জত করবে, আমরা নিরাপদে থাকতে পারবো, আমরা ভালো থাকবো এবং স্বাধীনভাবে চলতে পারবো। আমাদের চাওয়া পাওয়া বেশি কিছু না, আমরা তো প্রবাসে থাকি, আমাদের চাওয়া পাওয়া নিরাপত্তাটা, আমাদের ইজ্জত দেওয়াটা। তো আমি কিছু সংখ্যক লোক আমি খবর পেয়েছি এবং কিছু লোক এয়ারপোর্টে, আমার মনে হয় না সে লোকটা কেন আমাদের সাথে রাব ব্যবহার কিছু লোক করে। তা আমি তাদেরকে বলতে চাই, যারা রাব ব্যবহার করেন এয়ারপোর্টে, আমাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আমাদের এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। এর জন্য তাদেরকে বলতে চাই আমাদের হয়রানি না করা হয়। এবং আমি বাংলাদেশ যেভাবে রাস্তা ঘাট, যেভাবে ব্রিজ, যে পদ্মা সেতু করেছে, আমাদের স্বপ্নর পদ্মা সেতু, আমি জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমাদের একটি দেশ যে বাংলাদেশ, পদ্মা সেতুর কারণে আজকে বিশ্বের ভিতরে ছড়াই পড়ছে বাংলাদেশটি কিভাবে উন্নত হয়েছে, অন্যর চোখে পড়ে গেছে। কারণ ছোট্ট একটি দেশ, এখন বাংলাদেশ অনেক চিনে ফেলছে, কারণ উন্নয়ন, পদ্মা সেতু হয়েছে, রাস্তাঘাট হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই এই পদ্মা সেতু করার জন্য। এবং আমাদের প্রবাসী একটু চাও, আমাদের ওই আমরা বললাম, আমরা নিরাপত্তা থাকতে পারি। প্রবাসী যারা থাকে, আমাদের জন্য একটা যে কোনো বিপদে পড়ে, যাতে আমাদের প্রবাসী ভাই যে যেখান থেকে যাওয়ার পর কোনো বিপদে পড়ি, যেন প্রশাসন তাকে সাড়া দেয় এবং প্রশাসন পাশে দাঁড়ায় আমাদের। এবং যারা প্রবাসী থেকে আমরা যাই, আমাদের নিরাপত্তাটা আমরা চাচ্ছি জননেত্রী শেখ হাসিনাকে, আমি বলতে চাই তাদের সরকারকে। আর সেটা আমি যে বাংলাদেশ উন্নত হচ্ছে, আমি অনেক আনন্দিত যে পদ্মা সেতু হয়েছে। আরেকটা বিষয় আব্দুল নাসির, আপনার সাথে একটু সমন্বয় করতে, যে প্রবাসী অধিকার সংস্থা দাবি তুলছে যে ইতিমধ্যে তারা বিভিন্ন দাবি তুলেছিল, লাশ ফেরত, বাংলাদেশে বিনামূল্যে প্রবাসীদের লাশ, এবং প্রবাসীদেরকে পেনশন স্কিমের আওতায় আনতে হবে। সেটিও কিছুটা হলেও বাস্তবায়নের দিকে আমরা দেখছি যে প্রণোদনা দিচ্ছে 2%। তো এবং আরেকটি হচ্ছে, প্রবাসীদের একটি সংরক্ষিত আসন দিতে হবে মাননীয় সংসদে। এই যে 3-4টা দাবি তুলেছে প্রবাসী অধিকার সংস্থা, আপনি এটা কিভাবে দেখেন, যে এই দাবিগুলো কতটুকু আমলে নেওয়ার মতো বলে আপনি মনে করেন, বা প্রবাসীদের পক্ষে কতটুকু জোরালো? এই দাবিটা আমাদের সমস্ত প্রবাসী ভাইদের একমত, এবং এটা আমাদের দিতে হবে। আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, এটা আমাদেরকে দিতে হবে। কেন দিতে হবে? আমাদের রেমিটেন্স বাংলাদেশে এক সেট উন্নত হচ্ছে, ততএব আমাদেরকে সরকার কেন দিবে না? আর সরকার, বর্তমান যে সরকার জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে ভালোবাসেন, আমি আশা করি অবশ্যই আমাদের এই আশা পূরণ করবে জননেত্রী শেখ হাসিনা, এটা আমার বিশ্বাস। এবং আমরা ইনশাল্লাহ এটা চেয়ে যাব, এবং আমার মনে বিশ্বাস আমাদেরকে দিবে এবং আমাদের এটা হবে, এটা আমার বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা একটু চলে যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন তনুজা শারমিন তনু। আপনাকে আমরা বলতে চাই যে প্রবাসীদের যে পরিবার আছে আপনার অঞ্চলে,
সেই প্রবাসী পরিবারদের সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা, বা সেই পরিবারগুলো কেমন আছে? আসলে প্রবাসীরা কিন্তু ভালো নেই তেমন, সেই ক্ষেত্রে প্রবাসীদের পরিবাররাও কিন্তু তেমন ভালো নেই, অর্থনৈতিক ভাবেও কিন্তু অনেকে আটকা পড়েছে। অনেক প্রবাসীরা বাংলাদেশে, তাদের কিন্তু অর্থনৈতিক ভাবেও তারা কিন্তু অত্যন্ত মানবতারও জীবনযাপন করছে অনেকে, আমরা সেটা জানতে পেরেছি। আপনার অঞ্চলের কি তথ্য আছে বা কতটুকু আপনার এই ব্যাপারে তথ্য আছে, যদি আমাদেরকে একটু সমন্বয় করতেন। অবশ্যই আমাদের অঞ্চলে অনেক, আমাদের মহল্লাতেই অনেকে আছেন। ইটালি প্রবাসী একজন আছেন, করোনাকালীন সময়ের আগে তিনি ইটালি থেকে চলে এসেছিলেন, যার কারণে হয়তো তার পরিবার একটু ভালো আছে। আরেকজন দেখছি সৌদি আরবের আছেন, তার পরিবার খুব একটা বেশি ভালো নেই, কারণ সেখানে সে কাজ করতে পারছে না, কাজ না করার জন্য তার বেতন ভাতা বন্ধ আছে, বাসায় কিছু পাঠাতে পারছে না, খুব মানবেতর জীবন যাপন করছেন। তো করোনাকালীন সময়ে যে অনুদানগুলো এসেছিল, আমি এখানকার মাননীয় এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম যে আমাদের এখানে কিছু প্রবাসী পরিবার আছে, তারা খুব মানবেতর জীবন যাপন করছে, তাদের যদি একটু সহযোগিতা করা যায়। আসলে তারা তো এমন এক কিছু পরিবার যে তারা কারোকে বলতেও পারবে না, কারো কাছে কিছু নিতেও পারবে না, তো তাদেরকে আমাদের ডিসি মহোদয় বেশ ভালো আর কি, উনি তার সহযোগিতায় সেসব পরিবারকে করোনাকালীন সময়ে কিছু সহযোগিতা করা হয়েছিল। আমি মনে করি সেটা সেই সময়ের জন্য অতি নগণ্য, তারপরেও আমরা তাদের পাশে থাকতে চেষ্টা করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা কথা বলবো আপনার কাছে, আমরা আসবো তনু। আমরা একটু আবার আবু নাসের আপনার কাছে যেতে চাচ্ছি। আবু নাসের, যদি আমরা একটু জানতে চাই যে এই করোনার প্রাককালে যে আপনাদের বিভিন্ন কার্যক্রম করেছিলেন, কিন্তু করোনার অবস্থাটা এই প্রথম ওয়েভে কেমন ছিল আপনার অঞ্চলে, সেই ভ্যানিজের পরিস্থিতিটা যদি একটু ছোট করে তুলে ধরতেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট করে জানতে চাই যে ভ্যানিজের পরিস্থিতিটা কি ছিল, সেই আতঙ্কিত যে মানুষ একটার পর একটা লাশ চলে যাচ্ছিল, লাশের যে মিছিল গাড়িবহর হচ্ছিল, সেই মানে অ্যাম্বুলেন্সের সাইরেন গুলো কেমন লাগছিল, কি অনুভূতি ছিল তখন আপনার? আসলে যখন প্রথমে শুরু হচ্ছে তখন আমরা অনেক আতঙ্ক ছিলাম এবং অনেক ভয় পাচ্ছি, সবাই ভয় পাচ্ছে, হয়তো আমাদের জীবন মনে হয় এখানে শেষ হয়ে যাবে, হয়তো আমরা বাংলাদেশ আর দেখতে পারবো না। অনেকের আশাই ছিল এটা, আমার আশাও ছিল হয়তো আমরা বাংলাদেশ ব্যাক করতে পারবো কিনা। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছে, যখন শুরুতে আমাদের বাংলাদেশি কোনো ভাই তেমন আক্রমণ হন নাই, কিন্তু ইদানিং কিছু বাংলাদেশি ভাই আক্রমণ হচ্ছে। প্রথম আক্রমণ আমাদের হয় নাই, আর এখন আমাদের ভয় ভেঙে গেছে, কারণ আমাদের এখন ভয় তেমন হয় না, কারণ এটা করোনা হইলে আমাদের অনেক, আমার কর্মচারী অনেক কাজ করে অনেকের হয়েছিল, কিন্তু একাই ঘরে বসে সেরে গেছে। অতএব আমরা এখন তেমনটা ভয় পাচ্ছি না করোনার দিকে। ইনশাল্লাহ আমাদের তেমন মনে হয় ক্ষতি হবে না, ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। এবং আর আমরা তো মুসলমান, ইনশাল্লাহ আমাদের তেমনটা আমার মনে হয় না, আমাদের ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তেমন ক্ষতি করতেছে না ভেনিসে, ইনশাল্লাহ হবেও না, এই আশা করি আমি, কারণ হলো আল্লাহ এবার মাফ করছে আমাদেরকে। জি, অসাধারণ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, তার আগে আমরা একটু তনুজা শারমিন, তনু, আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই। আপনার এই আজকের অনুষ্ঠানের দর্শকদের জন্য কি বলার আছে, একজন নারী সাংবাদিক হিসাবে আপনার বাংলাদেশকে কিভাবে দেখতে চান এবং দর্শকদের জন্য কি বলার আছে? দর্শকদের জন্য যেটা বলার আছে সেটা হচ্ছে, আপনি প্রশ্ন করেছেন নারী সাংবাদিক হিসেবে। আমি নিজেকে কখনো নারী ভাবি না। আমার পরিবার আমাকে ছোট থেকেই শিখিয়েছে, বুঝিয়ে দিয়েছে আমি একজন মানুষ। আমার বাসায় আমার বাবা, আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছেন, আমি ছেলেদের সাথে সব সময় পাল্লা দিয়ে সেই সময় থেকে সাইকেল চালাতাম, যার জন্য এই বিষয়গুলো আমার মধ্যে কখনোই আসেনি। আমি আমার ভাইয়ার বাইকে চাবি চুরি করে বাইকও চালিয়েছি, তো যার কারণে আমাকে আমার পরিবার, আমার পাড়ায়
আমার পরিবেশ, আমার স্কুল, যদিও আমি গার্লস স্কুলে পড়েছি, তারপরেও আমাকে মানুষ হিসেবে বেড়ে উঠবার জন্য সহযোগিতা করেছে, যার জন্য নারী সাংবাদিক আমি কখনোই নিজেকে ভাবি না। আমি ভাবি আমি মানুষ, আমি সাংবাদিকতাকে পেশাকে ঝুঁকিপূর্ণ পেশা, তারপরেও আমি এই পেশাকে নিয়েছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে জার্নালিজমে মাস্টার্স করেছি। এই মানে বয়সে এসেও যখন আমি এই পেশায় আসলাম তখন ভাবলাম যে আসলে একটা সাবজেক্টে আমার মাস্টার্স করা দরকার। তো সেটা যদি আমার কাজের বিষয় হয়, আমি যে কাজটি করছি সেটি থেকে যদি হয়, তাহলে আমার কাজে করতে আরো বেশি সহযোগিতা পাবো, মানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, আমার ক্যারিয়ার বিল্ড আপ হবে। তো সেই সব মাথায় রেখে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ডাক্তার প্রদীপ কুমার পান্ডের সহযোগিতায়, রাসেল স্যারের সহযোগিতায়, যিনি আমাদের মাঝে এখন নেই, করোনাকালীন সময়ে তিনি চলে গেছেন, তাদের সহযোগিতায় আমি সেখানে ভর্তি হই এবং মাস্টার্স করে ফেলি এবং ফার্স্ট ক্লাস এসেছি আমার। তো নারী সাংবাদিক হিসেবে যেটা বলতে চাচ্ছেন, আমি আগেই বললাম আমি কখনোই নারী ভাবি না, সাংবাদিকতা করি, সব সময় চেষ্টা করি সত্যের সাথে থাকতে, ন্যায়ের সাথে থাকতে। আর আমি অসহায় মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমরা পৃথিবীতে এসেছি দুদিনের জন্য, যাবার সময় আমরা হাতে কিছুই নিয়ে যাব না। তো এই যে আসা যাওয়ার মাঝে যদি কিছু দিয়ে যেতে পারি, সেটাই মানুষ মনে রাখবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা শেষ বক্তব্য নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ইটালি আওয়ামী লীগ ভেনিস শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল নাসির, যিনি চেয়ারম্যান ARPA-SRL এর। তার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে এই দর্শকদের জন্য, আজকে ইউরোপ টাইমস এর দর্শকদের জন্য আপনার কি বলার আছে আব্দুল নাসির? আপনার কাছে জানতে চাই শেষ বক্তব্য। আজকে যে যেখান থেকে দেখছেন দর্শক, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই কথা শোনার জন্য। আর যে যেখানে দেখছেন যে করোনার পরিস্থিতি, সবার জন্য আমাদের সবাই দোয়া করবেন এবং সবাই যেন সুস্থ থাকি এই কামনা করবেন। আর সবাই যারা মুসলমান আছি তারা নামাজ পড়বেন, আল্লাহর জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, আমার দেশ ভালো থাকবে, আমাদের সরকার যেন শেখ হাসিনা ভালো থাকবেন এবং সবাই যেন আমরা ভালো থাকি। এই দোয়া যেন আমরা সবাই সবার জন্য করি, কারণ যখন মৃত্যু আসবে তখন তার কেউ ফেরাতে পারবে না। অতএব সবাই যেন আমরা ইমানের সাথে মৃত্যু বহন করতে পারি, যাতে এই করোনা যত না মৃত্যু হয়, এই করোনা যেন কারো মৃত্যু না হয়। আমি দোয়া করব যাতে আল্লাহ এই করোনা ভাবে যেভাবে মৃত্যু হয়, এই মৃত্যু যেন কাউকে আল্লাহ না দেয়। এই দোয়া যেন করবো আমি নিজেও এবং আপনারা করবেন, যাতে আমাদের সবাই সুস্থ থাকি, ভালো থাকি। এবং কালচার ভাই, আপনি আমাকে এই সময় এই আজকে এখানে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন, সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আব্দুল নাসির আপনাকেও। দর্শক, আপনারা দেখছিলেন ইউরোপ টাইমস এর 36তম পর্ব। আমাদের সাথে যুক্ত ছিলেন সম্মানিত দুইজন অতিথি, জনাব আব্দুল নাসির, সাধারণ সম্পাদক ইটালি আওয়ামী লীগ ভেনিস শাখা এবং চেয়ারম্যান ARPA-SRL ইটালি, এবং আমাদের সাথে আরো যুক্ত ছিলেন তনুজা শারমিন তনু, জেলা প্রতিনিধি জিটিভি। দুজন সম্মানিত অতিথিকে আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যেসব দর্শক কল করে এবং কমেন্টস করে এবং দেখে আমাদের কে সহযোগিতা করেছেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে এমনি ভাবেই থাকবেন এমনটি প্রত্যাশা রাখছি এবং যেই দেশে আছেন সেই দেশ থেকেই সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এমনটি আমরা প্রত্যাশা রাখছি। এবং আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীদের যেসব সমস্যাগুলো এবং প্রবাসীদের যেসব চাওয়া পাওয়া গুলো আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হলো, আহ্বান করা হলো, আমরা আশা করব সংশ্লিষ্ট দপ্তর এই সব সমস্যাগুলোর সমাধান করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়গুলো আমলে নিয়ে আমাদেরকে দেখবেন এমনটি প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশায়
এবং ঘরে থাকবেন, সকলে বাইরে গেলে মাস্ক পরবেন, এমনটি প্রত্যাশা রাখছি। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আবারও কৃতজ্ঞতা সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ রাত্রি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা।